আবরাজ নিজের কেবিনে বসে। সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করল। হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতে মধ্যমা এবং তর্জনী আঙুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর রাখল। এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি থেকে খাবার এসছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো। সে তখনও কিছু ভেবে চলছে। দৃষ্টি তার সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে। এরপর জুনায়েদের ব্যবস্থা করল। এখন আবার স্যারের এই মুড। মহা মুশকিল। কি যে ভাবছে স্যার, সে সব ভেবে সে হয়রান। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোমার ম্যামের জবটা করা ইম্পর্ট্যান্ট। বাসায় থেকে কি জগাখিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল। কিসের কথা বলছে? সে যা ভাবছে এমন কিছুর ভয় কি স্যারও পাচ্ছে? যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়। এত দিনে সে এটা ঠিকই বুঝে গিয়েছে। আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখল। সাদা শার্টের ওপর কালো রঙের ওয়েস্টকোট। শার্টে আবৃত থাকা শরীরের ভেতর হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হল। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বিরের এখনও ফিজার হাতের রান্না খায়নি, তবে খাবার দেখে এটুকু অনুমান তো করাই যায়। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসল। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হল। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখমুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমাঞ্চ হবে। অনলি থ্রিল। ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষটার বাচনভঙ্গি মনে হচ্ছে খুব দক্ষ সে এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে। ভাবখানা বড্ড গুরুগম্ভীর। সাব্বির হতভম্ব। তবুও মাথা ঝাঁকিয়ে সাই দিল আবরাজের কথায়। ড্যাশ 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 ড্যাশ। বাড়িতে যখন আবরাজ ফিরল ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসছে। আব্রাহাম গিয়ে নিয়ে এসছে। ছুটি পড়েছে। আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি। এসছে পর মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহরিনকে খান বাড়িতে নিয়ে আসার জন্য। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজের ভাবির জন্য এমন অস্থির হচ্ছে নাকি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর দিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে এলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল, আমি রুমে যাওয়ার সময় নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে চলে গেল। আব্রাহাম একবার আউর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ফিজা গুটি গুটি পায়ে ওঠে রুমের দিকে অগ্রসর হল। মা মেয়ের কথাবার্তা তখনও চলছে। আব্রাহাম ফোন নিয়ে বসে আছে। মিলন খান অনেক পরে এলো। এসে মেয়ের পাশে বসলেন। মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল। আব্রাহাম এর মধ্যে একবার ওঠে ডাইনিংয়ের দিকে গেল। ইলা বেগম তখন বললেন, আপার সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্সড করে নিয়েন আপনি। মিলন খান মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন। তবে কিছু বললেন না তিনি। আপনমনে কিছু ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। মিষ্টি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাবা মা দুজনেই শৌখিন। তাদের মধ্যে কখনো সে নিজের এতটুকু বয়সে ঝগড়া ঝামেলা মন কোষাকষি হতে দেখেনি। তবে মা ইলা মাঝে মধ্যে অভিমান করেন। মিলন খানের কাজ নিয়ে ভীষণ অসন্তুষ্ট থাকেন তিনি। সারা বছর শহরের বাহিরে দেশবিদেশ ঘোরাঘুরি এসব নিয়ে তাহার একটু অভিমান হয় বটে। তবে মিলন খান স্ত্রীর মন বুঝে। সময় পেলে কত আহ্লাদীপানা যে করেন স্ত্রীকে নিয়ে তার হিসেব নেই। এই তো গত বছর কত বড় করে ওয়েডিং অ্যানিভার্সারি সারপ্রাইজ দিলেন।
প্রায় এমন সব সারপ্রাইজ তিনি স্ত্রীকে দিয়ে থাকেন। ড্যাশ 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 ড্যাশ। আবরাজের কোমরে জড়ানো শুভ্র টাওয়াল যেন শুভ্র রঙের এক খণ্ড মেঘ। উদর থেকে বুকের খাজ লক্ষ্য করতেই রমণীর হৃদয় কেঁপে উঠল। দৃষ্টি সংবরণ করে সাথে নিজেকেও আড়ালে নেওয়ার একরকম প্রয়াস করল। তুমি অফিস যাচ্ছ না কেন? আজ 6 মাসের অধিক সময় হয় ফিজা অফিস যাচ্ছে না। যখন আবরাজের সাথে জার্মানিতে চলে গেল এরপর আর যাওয়া হয়নি। তবে মিলন খান তো ফিজার সাথে এ ব্যাপারে কথা বলেছেন। এবং ফিজার অনুপস্থিতিতে মেহরিনকে জবটা দেওয়া হয়েছে। কিন্তু আজ হঠাৎ করে কেন আবরাজ এমন প্রশ্ন করছে? ফিজা কিছু বলার আগেই আবারও পুরুষটার গর্জন শোনা গেল। আনসার মি। সকালের কারণে এমনিতেই ফিজার রেগেছিল। এখন আবার চিল্লাচ্ছে। ফিজা নিজের হাতে থাকা ব্লেজারটা মুছড়ে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। দৃষ্টি নত করে বলল, মাসের শুরু তো সবেমাত্র। কাল থেকে জয়েন করব। কণ্ঠ কেমন নিস্তেজ। আবরাজ তবুও এ ব্যাপার কিছু বলল না। সে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেল রুম থেকে। ফিজা ঘড়ি দেখল। খাওয়ার সময় হয়েছে। অথচ তাকে বলল না পর্যন্ত একবার। এমন তো কখনো আবরাজ করে না। ফিজা মনে মনে কথাটা ভেবে একটু না অনেকটা হতভম্ব হয়ে গেল। সে পরনির্ভরশীল হয়ে যাচ্ছে কি? এক্সপেকটেশনটা কি বেশি করে বসে আছে? যেটা করা আদৌ উচিত হয়নি। নিজের রাগ অভিমান মন থেকে ঠেলে বের করার এক প্রকার যুদ্ধে নেমে গেল। 4 বছর যে মানুষটা তাকে অবহেলায়, অনাদরে আর মানসিক এক অশান্তিতে ভাসিয়ে নিজের মতো দূরে ছিল সেই মানুষটাকে নিয়ে সে একটু বেশি ভেবে বসে আছে। স্বপ্ন বুনছে। আদৌ তার ফিরা আসা কিংবা যাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যখন তখন এই পুরুষ তার থেকে দূরে যেতে পারে। যেমনটা কিছু দিন আগে গিয়েছিল। নিজের মনে এসব ভাবতে ভাবতে ফিজা নিচে নেমে এলো। সে যখন এলো ইলা বেগম তখন কিছুটা বিচলিত হলেন। সেভাবে বলে উঠলেন, এত লেট করলি যে? ঔষধ ছিল একটা। খালি পেটে। ওটা খেয়ে একটু অপেক্ষা করতে হয়েছে। ফিজা একটা চেয়ারে বসতে বসতে জবাবে বলল, মিষ্টি আজ বাবা আর বড় ভাইয়ের পাশের চেয়ার দখল করেছে। যদিও আবরাজের পাশে আব্রাহামের বাদিকের চেয়ারটা খালি। তবুও ফিজা অন্য চেয়ারে বসল। ইলা বেগম ফিজার প্লেটে ভাত তুলে দিতে দিতে শাসানোর ভঙ্গিতে বললেন, কি যে করিস আগে খেয়ে নিবি না? এখন বস। সবার খাওয়া শেষ। মিলন খান ফিজার সাথে টুকটাক কথা বলল। খাওয়া দাওয়া শেষ কিছু সময় সবাই লিভিং রুমে বসল। ফিজা খেয়ে একটু দাঁড়িয়ে রইল সেখানে। এরপর শাশুড়িকে বলে রুমে চলে এলো। আলমারি থেকে নিজের রাতের পোশাক বের করে নিয়ে ওয়াশরুম ঢুকে গেল। ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে এলো, আবরাজ তখন নিজের রাতের পোশাক পরে, কিছু ফাইল নিয়ে তখন সোফায় বসে। পা আড়াআড়ি ভাবে সেন্টার টেবিলের ওপর তুলে রেখেছে। হাতের পেন্সিলটা নৃত্য করছে আঙুলের ফাঁকে। ফিজা আয়নার সামনে দাঁড়ালো এসে। রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগিয়ে নিল। আচমকাই লিপস্টিকের ওপর দৃষ্টি স্থির হল। সাদা রঙের লং গাউন তার পরনে। ওড়না নেই শরীরে। মনে এক অদ্ভুত বাসনা জাগ্রত হল। লিপস্টিকটা হাতে নিয়ে অল্পস্বল্প গোলাপি রঙের ওষ্ঠদয় ঢেকে লালে রঙিন করার জন্য উদ্যত হতেই পেছনে থেকে তৎক্ষণাৎ নিজের কোমরে শক্ত হাতের শীতল স্পর্শ পেল। লিপস্টিক হাতে মুঠো করে ধরে রাখল। ফিজা আয়নায় তাকাতেই আবরাজের নিষ্প্রভ দৃষ্টে যেন ফিজাকে শাসাচ্ছে। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠ আবরাজ এক সময় বলে উঠল, তুমি কি চাচ্ছ, লিপস্টিক দিয়ে আমার সামনে ঘুরঘুর করবে আর আমি মাতাল হয়ে তোমার লিপস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ি? ফিজা হতভম্ব। হতবাক হয়ে কিছু বলতে ভুলে গেল। সে তো এই সব ভেবে লিপস্টিক লাগাতে আসেনি। আর না আগে কখনো এমন ভাবে লিপস্টিক লাগিয়েছে। ফিজা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিল। যদিও এটা পসিবল ছিল না। তবে আবরাজ চেয়েছে বিধায় হয়েছে। আবরাজ নিষ্প্রভ দৃষ্টে চেয়ে ফিজার মুখের দিকে। সাদা রঙের নাইট ড্রেসটা শরীরের সঙ্গে যেন মিশে আছে। বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ফর্সা শরীরের বিভিন্ন অঙ্গ। ফিজা তরিতে নিজের হাতের লিপস্টিক রাখল ড্রেসিং টেবিলের ওপর। নিজের অবাধ্য নরম মনকে আবার পাথরের ন্যায় শক্ত করতে বেশ কড়াকড়ি ভাবে শাসিয়ে নিল। দ্রুত পা ফেলে পিছিয়ে যেতেই আবরাজের হাত নিজের কোমরে আবারও অনুভব করল। চোখের দৃষ্টি যে ভয়ঙ্কর। ফিজা এই দৃষ্টির ব্যাখ্যা জানে। গলদেশ পুরুষটার শক্ত হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ নিজের হাত জোড়া সেই হাতের ওপর চলে গেল। আবরাজ যেন কয়েকশো বছরের তৃষ্ণার্ত এক চাতক পাখি।
আবরাজ শরীরে জড়ানো রেশমের তৈরি একটা ঢিলেঢালা ড্রেসিং গাউন, কোমরে যেটার সুতির বেল্ট সেটা টেনে খুলে নিল। ফিজার হাতে সেটা প্যাঁচাতে ফিজার বুঝতে বাকি রইল না আবরাজ খান আজ সবরকম প্রস্তুতি নিয়ে তবেই এসছে। চলবে। লম্বা গ্যাপের জন্য আমি ভীষণ দুঃখিত। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।